বাসর রাতে মুস্কানের কোলে ৬ মাসের একটি ছোট্ট বাচ্চাকে তুলে দিল তার সদ্য বিবাহিত স্বামী আরিফ। অতঃপর কঠিন স্বরে বলে উঠল, আপনাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র যাতে করে আপনি এই বাচ্চাটার দায়িত্ব নিতে পারেন। আমার কাছ থেকে আর বেশি কিছু আশা করবেন না। আমাদের মধ্যে কোনো স্বাভাবিক দম্পতির মতো সম্পর্ক হবে না কখনোই। মুস্কান হতবাক হয়ে তাকিয়ে রইল আরিফের দিকে। তার মনের মাঝে তিক্ত অনুভূতি খেলে যেতে লাগলো। মুস্কান বরাবরই স্পষ্ট ভাষী মেয়ে, অন্যায়ের প্রতিবাদ করতেও কখনো পিছু পা হয় না সে। আরিফের কথার প্রতিবাদে তাই সে বলে উঠল, আপনি কি বলছেন এসব? আপনার সাথে বিয়ে হয়েছে আমার, আমি এখন আপনার স্ত্রী। আপনি এভাবে বলতে পারেন না আমায়। এই বিয়েটা আমি নিজের ইচ্ছে করিনি, বুঝলেন? আর আপনি এত বড় গলায় কথা বলছেন কেন? আপনার তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আমি যদি আজ আপনাকে বিয়েটা না করতাম তাহলে তো আপনার মা বাবার ঠিক করা ওই থুরে বুড়োটাকে বিয়ে করতে হতো। মুস্কানের রাগ এমনিই বেশি। আরিফের কথা শুনে তার ভীষণ রাগ হতে লাগলো। মুস্কান দাঁতে দাঁত চেপে বলল, এমন ভাবে বলছেন যেন বিয়ে করে উদ্ধার করে দিয়েছেন আমায়। আপনি বিয়ে না করলে আমি বোধহয় মরে যেতাম। শুনুন, আমার অন্য প্ল্যানিং আগে থেকে রেডি ছিল। নেহাতেই আমি ম্যাডামের কথা ফেলতে পারিনি, তাই। মুস্কান এত জোরে কথা বলছিল যে তার কোলে থাকা বাচ্চাটার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে সে ডুকরে কেঁদে ওঠে। আরিফ তড়িঘড়ি করে মুস্কানের কোল থেকে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয়। তবুও তার কান্না থামে না। বাচ্চাটার কান্না থামানোর জন্য তাকে নিয়ে বেলকনির দিকে যেতে থাকে আরিফ। যেতে যেতে মুস্কানের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, দিলেন তো আমার রুহিকে কাঁদিয়ে, অসহ্য। মুস্কান ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল। এরই মধ্যে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে তাদের রুমে চলে আসলো আতিকা চৌধুরী। আরিফের মা আতিকা চৌধুরীর রুমে এসেই মুস্কানের উদ্দেশ্যে বললেন, কি হয়েছে মুস্কান? সবকিছু ঠিক আছে তো? কান্নার আওয়াজ শুনলাম। রুহি কি জেগে গেছে? কোথায় ও? মুস্কান শুকনো মুখে উত্তর দিল, হ্যাঁ ম্যাডাম, রুহি জেগে গেছে। আপনার ছেলে রুহিকে নিয়ে ব্যালকনির দিকে গেছে। মুস্কানের মুখের দিকে তাকিয়ে আতিকা চৌধুরী বুঝতে পারলেন কিছু একটা ঝামেলা তো হয়েছেই। তাই তিনি মুস্কানকে শোধালেন, তোমাকে এরকম লাগছে কেন? আরিফের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? মুস্কান কোনো কথা লুকিয়ে রাখার মতো মেয়ে নয়। তাই সে আতিকা চৌধুরীর সামনে সব কথা বলতে লাগলো। আপনার ছেলে আমায় বলছিল আমাকে শুধু রুহির দেখাশোনার জন্য বিয়ে করেছে। আমি যেন ওনার থেকে আর বেশি কিছু আশা না করি। তুমি তো জানোই আরিফের ব্যাপারটা। রুহি হলো আমার মেয়ে সুহানির সন্তান। 2 মাস আগে আমার মেয়েটা। কথা বলতে বলতেই কেঁদে দিলেন আতিকা চৌধুরী। তাকে কাঁদতে দেখে মুস্কানও বেশ খারাপ লাগলো। মুস্কান আতিকা চৌধুরীর সামনে এসে তার চোখের জল মুছে দিয়ে বলল, আপনি কাঁদবেন না ম্যাডাম, আমি সবটাই জানি। আপনার মেয়ে একটা দুর্ঘটনায় মারা গেছে, আর আপনার মেয়ের নিষ্ঠুর স্বামী আপনার মেয়ের মৃত্যুর মাস ঘুরতে না ঘুরতেই দ্বিতীয় বউ ঘরে তুলেছে। শুধু তাই নয়, দ্বিতীয় বিয়ের পর ছোট বাচ্চাটার প্রতিও অযত্ন করেছে। তাই আপনার ছেলে গিয়ে বাচ্চাটাকে নিয়ে এসছে। আতিকা চৌধুরী আফসোসের সুরে বললেন, সবাই তো জানো মুস্কান, তাই আরিফের মনের অবস্থাটাও বুঝতে পারছো। ম্যাডাম, আপনি কেন আপনার ওই রাগী নাক উঁচু ছেলের সাথে আমার বিয়ে দিলেন বলুন তো? কি করতাম বলো? তোমার মতো এত মেধাবী সম্ভাবনায় একটা মেয়ের ভবিষ্যৎ তো আমি নষ্ট হতে দিতে পারতাম না। আমাদের কলেজের অন্যতম মেধাবী ছাত্রী তুমি। যখন আমি জানতে পারি তোমার সৎ বাবা টাকার লোভে এক বৃদ্ধর সাথে তোমার বিয়েটা ঠিক করেছেন, তখন জানো আমার বুকটা ছ্যাদ করে উঠেছিল। তখনই আমি আরিফকে সাথে নিয়ে ছুটে যাই ওইখানে, আর গিয়ে বিয়েটা থামানোর কোনো উপায় ভাবি। তুমি তো দেখছো বিয়ে বাড়িতে উপস্থিত সবাই কিভাবে চড়াও হয়েছিল আমাদের উপর। যখন আমি বিয়েটা বন্ধ করতে চেয়েছি তখন সবাই বলেছে এভাবে আমি বিয়েটা ভাঙতে পারি না। আর তোমার সৎ বাবাও তো ওই বৃদ্ধ লোকটার সাথে তোমার বিয়ে দিতে বদ্ধপরিকর ছিল। বিয়েটা না হলে যে উনি তোমার দায়িত্ব আর নেবেন না, এটাও বলেছিল। আমি সেই সময় তোমাকে নিজের সাথে নিয়ে আসতে চাই। তখন অনেকেই অনেক কথা বলে যে আমি কোন পরিচয়ে তোমাকে নিয়ে আসব। তাছাড়া বাড়িতে একটা জোয়ান ছেলেও আছে। সেই সময় আমার কাছে এছাড়া কোনো উপায় ছিল না। আমি আরিফকে বলি তোমাকে বিয়ে করার কথা। আরিফ তো প্রথমে রাজি হচ্ছিল না। আমি তখন ওকে বলি
রুহির জন্য তো একটা মায়ের মতো কাউকে দরকার। যতই আমি বা আরিফ ওকে দেখে রাখি না কেন, ওকে দেখে রাখার জন্য মায়ের মতো কাউকে তো দরকার। তখন গিয়ে ও রাজি হয়। দীর্ঘশ্বাস ফেলে মুস্কান। এসব কোনো কিছুই তার অজানা নয়, সবে সে জানে। শুধু আরিফের ব্যবহার তাকে মন থেকে শান্তি দিচ্ছিল না। আতিকা চৌধুরী মুস্কানকে পুনরায় শোধায়। আচ্ছা, তোমার মা কি কিছু বলেনি তোমার সৎ বাবাকে? উনি কিভাবে এই রকম একজন বৃদ্ধের সাথে তোমার বিয়ে ঠিক করলো? মুস্কান মৃত্যুপাত্মক হেসে বলল, মা তো আমার সেদিনেই পর হয়ে গেছিল, যেদিন তার দ্বিতীয় বিয়ে হয়। আমার সৎ বাবার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না মেলানোই তার কাজ। উনি তো আমাকেও এটা বোঝাতো যে আমার সৎ বাবা আমার দায়িত্ব নিয়ে আমাকে উদ্ধার করে দিয়েছে। আতিকা চৌধুরীর ভীষণ কষ্ট লাগলো মেয়েটির কথা ভেবে। সত্যিই মেয়েটি খুবই হতভাগ্য। অথচ এই মেয়ে অনেক প্রতিভাবান, পড়াশোনায় যেমন ভালো তেমনি ভালো গানের গলা। তাছাড়া এই মেয়েটির প্রতিবাদী ও স্পষ্টবাদী মনোভাব আতিকা চৌধুরীকে মুগ্ধ করে। তাই তো তার মনে মেয়েটির জন্য অন্যরকম স্থান রয়েছে। মুস্কান মনে মনে কিছু চিন্তা করছিল। চিন্তা শেষে আতিকা চৌধুরীকে শোধায়, আচ্ছা ম্যাডাম, আপনার ছেলে এমন কেন? বিয়ে করার পরেও কেন উনি আমায় মানবেন না বলছেন? আমাকে নিয়ে ওনার সমস্যা কি? আতিকা চৌধুরী উদাস হয়ে বললেন, তোমাকে নিয়ে ওর কোনো সমস্যা নেই মুস্কান। আসলে ও বিয়ে সম্পর্কে বিশ্বাস হারিয়ে ফেলেছে। মানে? আমার আর ওর বাবার প্রেমের বিয়ে, কিন্তু আমাদের সংসারটা মসৃণ ছিল না। ছোটবেলা থেকেই আরিফ আমাদের দুজনকে শুধু ঝগড়া করতেই দেখেছে। আর তারপর তো আরিফের বাবা আমাকে তালাক দিয়ে নতুন করে সংসার পাতলো। আর আমার মেয়ে সুহাসিনী, সেও তো ভালোবেসে বিয়ে করেছিল। অথচ বিয়ের পর তার সংসারে কোনো শান্তি ছিল না। আরিফকে যেই বিষয়টা সব থেকে বেশি আঘাত দেয় সেটা হলো সুহাসিনীর মৃত্যুর মাস পেরোতে না পেরোতেই তার স্বামীর দ্বিতীয় বিয়ে। এসবের জন্যই আরিফের বিয়ে ভালোবাসা এসবের ওপর নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। মুস্কান এতক্ষণ ধরে মনোযোগী শ্রোতার মতো আতিকা চৌধুরীর সব কথা শুনল। আতিকা চৌধুরী মুস্কানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তবে তুমি চিন্তা করো না, দেখবে একসময় তোমাদের দুজনের মিল মহব্বত ঠিক হবে, তোমাদের দুই হৃদয়ের সন্ধি হবে। মুস্কান বেলকনির দিকে তাকিয়ে দেখলো আরিফকে, অতঃপর বলে উঠল, কিন্তু আমি কখনোই ওনাকে জোর করব না ম্যাডাম। উনি যদি কখনো আমায় মনে থেকে মেনে না নেন তো ঠিক আছে, না মেনে নিলেও সমস্যা নেই। আপনি শুধু আমাকে পড়াশোনা চালিয়ে যেতে দিন। আমি শুধু আমার লক্ষ্যে পৌঁছতে চাই, একজন ডাক্তার হতে চাই। অবশ্যই, তুমি যতদূর চাও পড়তে পারো, আমার কোনো আপত্তি নেই। আরিফও দ্বিমত করবে না। মুস্কান বাসর ঘরে বসে বসে গান্ডে পিণ্ডে গিলেই চলছে। বেলকনিতে রুহিকে ঘুম পাড়াতে ব্যস্ত আরিফ মুস্কানকে এমন রাক্ষসের মতো গিলতে দেখে চোখ বড় বড় করে তাকালো। মুস্কানের সেদিকে কোনো হদিস নেই। একটু আগেই আতিকা চৌধুরী তাকে এক থালা ভর্তি বিরিয়ানি, মাটন, চিকেন কাবাব দিয়ে গেছে। বিয়ে করবে না বলে আমরণ অনশনে বসিয়েছিল বেচারি মেয়েটা, তাই পেটে শৌচ হয়ে ডন বৈঠক মারছিল। খাবার পেতেই তারা যেন দলবল পাকিয়ে বলে ওঠে, যা মুস্কান যা, ঝাঁপিয়ে পড়ো এই খাবারের উপর। আরিফ মুস্কানকে এমন বিভৎসভাবে খেতে দেখে ব্রু কুঁচকে বলে, আম্মু, এ কোন বক রাক্ষসীর সাথে বিয়ে দিলে আমার? এ তো ফেসবুকের ফুড ব্লগারের থেকে কম নয়। মুস্কান খেতে খেতেই বারবার তৃপ্তির ডেকুর তুলতে থাকে। আতিকা চৌধুরী তাকে খাবার খেতে দিয়ে নিচে চলে গেছেন, তাই মুস্কান এত নিশ্চিন্তে নিজের মতো খেতে পারছে। কিন্তু সে তো আর জানে না যে আরিফ তার সব কীর্তি দেখছে। খাওয়া শেষ করে জোরে শব্দ করে একটা ডেকুর তুলল মুস্কান, যার শব্দে পুরো ঘরটাই যেন কেঁপে উঠল। আরিফ রাগে দাঁতে দাঁত চেপে বলল, অসহ্য মেয়ে কোথাকার। মুস্কান খাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। বিছানা গুছিয়ে শুয়ে পড়তে যাবে, এমন সময় আরিফ এসে তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, এই ফুরি গার্ল, আপনি আমার বিছানায় শুতে যাচ্ছেন কেন? মুস্কান হাতের বালিশটা শক্ত করে চেপে ধরে বলল, এই রুমে তো আর কোনো বিছানা নেই, তো এই বিছানায় না শুলে আমি কোথায় শোবো? আপনার মাথায়? জানি না আমি, কিন্তু আমার বিছানা আমি কারোর সাথে ভাগাভাগি করবো না, কথা শেষ।
আরিফের কথা শুনে মুস্কান এবার বালিশটা ছুঁড়ে মারতে চাইল তার পানে, কিন্তু তার কোলে শুয়ে থাকা সদ্য ঘুমানো রুহির মায়াবী মুখের দিকে তাকিয়ে থেমে গেল আরিফ। বালিশ ছুঁড়ে মারার বদলে চোখের গরম দৃষ্টি নিক্ষেপ করে বলে, শুনুন মিস্টার বদরাগী, আপনি এমন করতে পারেন না। আইনত এবং ধর্মীয় মতে এখন আমি আপনার স্ত্রী, তাই আপনার বিছানার ওপর আমারও অধিকার রয়েছে। নট অ্যাট অল। আমার জিনিসে আমি আর কারো অধিকার সহ্য করব না। আরিফের তেরামো দেখে রাগে মুস্কানের কান দিয়ে যেন অগ্নিবর্ষণ হতে লাগলো। মুস্কান কোমরে শাড়ির আঁচল শক্ত করে পেঁচিয়ে নিল, অতঃপর আরিফের বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, এই যে আমি শুয়ে পড়লাম আপনার বিছানায়, পারলে আমায় তুলে দেখান। আরিফের মাথায় যেন জেদ চেপে বসলো। বরাবরই জেদে আর ঘাটতারা স্বভাবের জন্য স্কুল কলেজ এমনকি বর্তমানে ইউনিভার্সিটিতে বেশ বদনাম তার। আরিফ নিজের জেদ দেখানোর জন্য প্রথমে রুহিকে আলতো করে দোলনার মধ্যে শুয়ে দিল, যত্ন সহকারে তার শরীরে টেনে দিল কাঁথা। অতঃপর মুস্কানের হাত ধরে তাকে টানতে লাগলো। মুস্কানও বিছানা শক্ত করে খামচে ধরে রাখলো। তাদের মধ্যে যেন কাবাডি কাবাডি খেলা শুরু হয়ে গিয়েছে। মুস্কান একটু গোলগাল চেহারা ও ভারী স্বাস্থ্যের অধিকারী বলা বাহুল্য। ভোজন রসিক হওয়ার কারণেই তার এই দশা। যদিও ইদানিং ডায়েট করে বেশ খানিকটা ওজন কমিয়েছে, তবুও তার শরীরের ভার খুব একটা কমেনি। বিপরীত দিকে আরিফ হ্যাংলা পাতলা চেহারার অধিকারী। 20 বছর বয়সী মুস্কানের দৈহিক আকারের সাথে তুলনা করলে বছর 22 এর আরিফের বলতে গেলে কিছুই না। একই তো তালপাতার সিপাই, তার উপর শারীরিক কসরত না করায় কিছুতেই মুস্কানের সাথে পেরে ওঠে না আরিফ। মুস্কানকে টেনে তুলতে গিয়ে প্রায় নাস্তাবোধ অবস্থা তার। শেষে ক্লান্ত হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়, তাতেই মুস্কানের মুখে বিজয়ী হাসি ফুটে ওঠে, যা এমনিতেই যথেষ্ট ছিল আরিফকে জ্বালিয়ে দেওয়ার জন্য। তার উপর আবার মুস্কান আরিফকে টিটকারি করে বলে, কি হলো মিস্টার বদরাগী, আপনার হাওয়া কি ফিস হয়ে গেল? আরিফ দ্বিগুণ তেজ নিয়ে উঠে দাঁড়ায়। তেজি হিংসের মতো এগিয়ে গিয়ে মুস্কানের হাত ধরে সর্বশক্তি দিয়ে টান মারে। মুস্কানও ছিটকে আরিফের কোলে চলে আসে। অতঃপর দুজনই তাল সামলাতে না পেরে একসাথে বিছানার মধ্যে পড়ে যায়। চারদিকে বেশ একটা রোমান্টিক মৌসুমের সৃষ্টি হয়। দুটো মানব মানবী একে অপরের এত পাশে, দুইজনই হৃদ স্পন্দন দ্রুত থেকে দ্রুতর হতে থাকে। একে অপরের চোখের দিকে তাকায় তারা, যেন ওই চোখেই হারিয়ে যাবে। হুদ! হঠাৎ করে বিকট শব্দে কেঁপে ওঠে মুস্কান ও আরিফ দুজনেই। শব্দটা কিসের সেটা আজ করতে বেশি বেগ পেতে হলো না আরিফের, কারণ শব্দটা হওয়ার সাথে সাথেই পুরো ঘর জুড়ে বিশ্রী একটা দুর্গন্ধ ছড়িয়ে গেল। আরিফের রাগী চোখে মুস্কানের দিকে তাকিয়ে নাকে হাত দিয়ে তার উপর থেকে উঠে পড়ে। এদিকে লজ্জায় আড়ষ্টতায় মুস্কান কোলবালিশ টেনে নিয়ে মুখ লুকায়। আরিফ মুস্কানের উদ্দেশ্যে বলে, আপনার কি মিনিমাম লজ্জা শরম নেই? এভাবে বায়ু দূষণ করে দিলেন, ছি! আমার বমি চলে আসছে। মুস্কানের জোরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বেশ করেছি, পেদেছি। প্রয়োজন পড়লে আরো পাতবো, আপনার মুখের সামনে গিয়েও পাতবো। তাতে আপনার কি? হ্যাঁ, পাত কি নিয়ন্ত্রণ করা যায় নাকি? মুস্কান বিভিন্ন উপায়ে শুধু নিজের মুখ লুকাতে ব্যস্ত। এভাবে যে কখনো কারোর সামনে অপমানিত হতে হবে তা কম্পিত কালেও ভাবেনি সে। এখন নিজের উপরই রাগ হচ্ছে, কেন এমন রাক্ষসের মতো গান্ডে পিণ্ডে গিলতে গেল। আরিফ কিছুক্ষণের জন্য বাহির এলো। ঘরে তো বিশ্রী গন্ধে শ্বাস নেওয়ার জন্যই, তাই একটু মুক্ত হাওয়া বাতাসের আশায় বাড়ির বাইরে এসেছিল, কিন্তু বাইরে এসেও রক্ষা নেই। বাসর রাতের দিন আরিফকে বাইরে আসতে দেখে তাদের পাশের বাসার মোকলেস আঙ্কেল বলে উঠলেন, আরে আরিফ না, শুনলাম আজ নাকি তুমি বিয়ে করে নিয়েছো। তা তুমি তো ভালোই কিপটা আছো। দাওয়াত দেওয়ার ভয়ে চুপি চুপি বিয়ে করে নিলে। আমরা কি গিফট ছাড়া দাওয়াত খেতে যেতাম নাকি? মোকলেস আঙ্কেলের দিকে তাকিয়ে মেকিয়ে হাসার চেষ্টা করে আরিফ। এই লোকটাকে তার একদম সহ্য হয় না। গোটা এলাকায় সবাই এনাকে এক নামে চেনে। চায়ের দোকানে বসে এর মেয়ে কার সাথে প্রেম করছে, ওর ছেলে কোথায় ডলাডলি করছে, এসব গিবত করে বেড়ানোই লোকটার কাজ। আরিফ ঠোঁটে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, সময় হলে ঠিকই দাওয়াত দেবো। সেই সময় যে কবে হবে আল্লাহ মালুম। সেসব বাদ দাও গো। এত রাতে তুমি বাইরে কি করছো? আজ না তোমার বাসর রাত? আরিফ ভীষণ লজ্জা পেয়ে গেল লোকটার কথায়। এই লোকের মুখে কি কিছুই আটকায় না? আরিফ অধৈর্য হয়ে উঠতে লাগলো। কি উত্তর দিবে সেই নিয়ে কিছুক্ষণ মনে মনে গবেষণা করে বলেই ফেললো, একটু হাওয়া বাতাস খাইতে বের হয়েছিলাম আঙ্কেল। আমার কাছে লজ্জা পেও না। তোমার মতো বয়স তো আমারও ছিল। তোমার তো তাও একটা বিয়ে, আমার মতো তিনটা বিয়ে হয়েছিল।
কিন্তু 3 বউকেই সুখী করতে পেরেছি, আর এখনকার ছেলেরা তো একটা বউকেই। আরিফ বুঝতে পারলো এখানে আর কিছুক্ষণ থাকলে এই বদলোক এমন কিছু কথা বলবে যা শুনলে লজ্জায় তার মাথা কাটা যাবে। তাই আরিফ বেশ ভদ্রতার সাথে বলল, আঙ্কেল, আমার মনে হয় আমার ওয়াইফ আমার জন্য ওয়েট করছে, এখন আমার যাওয়া উচিত। আরিফ চলে যেতে নিলেই মোকলেস আঙ্কেল আবার তাকে পিছু ডেকে বলে, কোনো সমস্যা হলে আমায় বলতে পারো, আমার এক বন্ধু আছে যে হার্বাল ওষুধ বিক্রি করে, আমি সেখান থেকে 1 বোতল তোমায় এনে দিতে পারবো। একবার ব্যবহার করলেই দেখবে শক্তি কয়েকগুণ বেড়ে যাবে। আরিফের ইচ্ছে করলো চিৎকার করে বলতে, ধরুনি, তুমি আমাকে তলিয়ে নাও। মুস্কান সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। সোফায় বসে শুয়ে থাকা আরিফের দিকে তাকাতেই গত রাতের কথা মনে পড়ে যায় মুস্কানের। লজ্জায় মুস্কানের মুখে লাল হয়ে যায়। মুস্কান মনে মনে বলে, যদি উনি গত রাতের কথা সবাইকে বলে দেন, তাহলে তো লজ্জায় কাউকে মুখেই দেখাতে পারবো না। মুস্কান নিজের ভাবনাতে মশগুল ছিল। এমন সময় খেয়াল করে রুহি ঘুম থেকে জেগে উঠে কান্না শুরু করে দিয়েছে। আলগোছে রুহিকে কোলে তুলে নেয় মুস্কান। একদম মায়ের মতোই আদর করতে থাকে মেয়েটিকে। আশ্চর্যজনকভাবে মুস্কানের কোলে উঠতেই রুহির কান্না একদম থেমে যায়। রুহির কান্নার স্বরে আরিফের ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম থেকে উঠে মুস্কানের কোলে রুহিকে শান্ত হয়ে থাকতে দেখে আরিফও নিশ্চিত হয়। মুস্কান রুহিকে আলতো করে আদর করতে থাকে। হঠাৎ করে তার সাথে আরিফের চোখাচোখি হয়ে যায়। সাথে সাথেই একরাশ লজ্জা গ্রাস করে মুস্কানকে। দ্রুত চোখ ফিরিয়ে নেয় সে। আতিকা চৌধুরী সিদ্ধান্ত নিয়েছেন আজ মুস্কানের বউভাতের আয়োজন করবেন। সেই জন্য সব ব্যবস্থাও করতে শুরু করে দিয়েছেন তিনি। আশেপাশের কিছু পাড়া প্রতিবেশী এবং নিকট আত্মীয়দের নিমন্ত্রণ করাও শেষ। আতিকা চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। কিছুক্ষণের মধ্যে মুস্কান রুহিকে কোলে করে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। মুস্কানকে দেখা মাত্র তিনি বলেন, মুস্কান, আমার পাশে এসো, তোমার সাথে কিছু জরুরি কথা রয়েছে। মুস্কান একদম বাধ্য মেয়ের মতো আতিকা চৌধুরীর পাশে এসে বসে। আতিকা চৌধুরী বলেন, আজ তোমার বৌভাতের আয়োজন করেছি। আমি জানি তুমি রান্না বান্নায় পটু নাও, সেই সব নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের বাড়িতে যে রান্নার লোক আছে সেই সব রান্না করবে, তুমি শুধু পায়েসটুকু করো, পারবে তো? মুস্কান আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, কেন পারবো না ম্যাডাম, অবশ্যই পারবো। মুস্কানের কথা শুনে আতিকা চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এর মধ্যেই হঠাৎ ড্রয়িং রুমে দুজন অচেনা মানুষের প্রবেশ ঘটে। মুস্কান তাদের দিকে ভ্রু কুঁচকে তাকায়। একজন মধ্যবয়স্কী নারী এবং একজন তরুণী। তরুণীর বয়স মুস্কানের মতোই হবে। আতিকা চৌধুরী তাদের দেখা মাত্রই দাঁড়িয়ে পড়েন। মুখে হাসি ফুটিয়ে বলেন, আতিফা, তুই এসেছিস বোন? মধ্যবয়সী মহিলা এগিয়ে এসে আতিকা চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ আপা, তুই ডেকেছিস আর আমি আসবো না সেটা কখনো হতে পারে? পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী তরুণী এগিয়ে এসে আতিকা চৌধুরীকে বললেন, কেমন আছো তুমি খালামণি? আতিকা চৌধুরী নিজের বোন আতিফাকে ছেড়ে দিয়ে ভাগ্নির নকশির দিকে তাকান। মৃদু হেসে বলেন, ভালো আছি রে মা, তুই কেমন আছিস? আছি কোনো রকম। তুমি তো আমাদের ভুলে গেছো। আরিফ ভাইয়ের বিয়ে দিয়ে দিলে আর আমাদের দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করলে না। এতটা পর করে দিলে আমাদের। নকশির কথায় অভিমানের সুর স্পষ্ট। আতিকা চৌধুরী নকশির ভুল ভাঙিয়ে দিয়ে বললেন, তুই ভুল ভাবছিস মা, আসলে এমনভাবে সব কিছু হয়ে গেল যে। মুস্কান তখনও বিস্ময়ের সাথে সবার দিকে তাকিয়েছিল। আতিকা চৌধুরী সেদিকে খেয়াল করে মুস্কানকে ইশারা করে কাছে ডাকেন। মুস্কান কাছে আসতেই সকলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ও হলো মুস্কান, আরিফের স্ত্রী এবং আমার পুত্রবধূ। আর মুস্কান, ও হলো তোমার বোন আতিফা আর ওর মেয়ে নকশি। মুস্কান ভদ্রতার সহিত সালাম বিনিময় করে আতিফা বেগমের সাথে। আতিফা বেগম মুস্কানের ব্যবহারে মুগ্ধ হয়ে বলেন, মাশাআল্লাহ, তুমি তো অনেক ভালো ছেলের বউ পেয়েছো আপা। নকশি মুস্কানের উদ্দেশ্যে বলেন, হ্যালো, আমি হলাম তোমার রায়বাঘিনী ননদিনী। তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। মুস্কান নকশির দিকে ভালোভাবে তাকালো। কালো রঙের সালোয়ার কামিজ পরিহিতা সুন্দরী এই মেয়েটির ব্যবহারও বেশ মিষ্টি ঠেকলো তার কাছে। মুস্কান তার দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, আমারও ভালো লাগলো। রান্নাঘরে ঢুকে পড়েছে মুস্কান। রান্না বান্না তার দক্ষতায় একেবারে শূন্যই বলা যায়। অনেক বড় মুখ করে তো আতিকা চৌধুরীকে সে বলে দিয়েছে পায়েস বানাবে, কিন্তু কিভাবে বানাবে সেটাই তো বুঝতে পারছে না।
রান্নাঘরে ঢুকতেই তার মুস্কানের মাথায় হাত চলে গেল। এমন সময় হঠাৎ নকশি রান্নাঘরে চলে এলো। মুস্কানকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে ভাবি? তুমি এমন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? মুস্কানের বেশ লজ্জা করছিল রান্না করতে পারে না কথাটা বলতে, তাই সে মৌনতা বজায় রাখলো। তাতে যা বোঝার বুঝে নিল নকশি। মুস্কানকে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না ভাবি, আমি তোমায় হেল্প করব পায়েস তৈরি করতে। মুস্কান যেন এতক্ষণ ধরে প্রাণ ফিরে পেল। কৃতজ্ঞতার সহিত তাকালো নকশির পানে। নকশির সহায়তায় পায়েস তৈরি করে নিল মুস্কান। পায়েস তৈরি হওয়ার পর নকশি বলল, তাহলে আমি এখন চলি, তুমি পায়েসটা নিয়ে ডাইনিং টেবিলে চলে এসো। কথাটা বলেই নকশি রান্নাঘর থেকে প্রস্থান করে। মুস্কান পায়েস নিয়ে যাওয়ার প্রস্তুতি নেবে, এমন সময় হঠাৎ আরিফ চলে আসে। সে এসেই বলে, রুহি হঠাৎ করে খুব কাঁদছে, ওকে আমি সামলাতে পারছি না। সকালে তো দেখলাম আপনার কোলে যেতেই ওর কান্না থেমে গেল। তাই আপনি একটু গিয়ে দেখুন তো ওকে সামলাতে পারেন কিনা। আরিফের কথা শুনে মুস্কান পায়েস রেখেই রুমের দিকে ছুটল। রুহিকে সামলে ডাইনিং টেবিলে সবাইকে পায়েস পরিবেশন করে মুস্কান। আয়েশ করে পোলাও খুরমা খাবার পর শেষে পাতে পোলাও পেয়ে সবাই খুশি হয়, কিন্তু পায়েস মুখ দিতেই সবার খুশি মিলিয়ে যায়। আরিফ খাবার থালাতেই মুখ থেকে পায়েস উগড়ে দিয়ে বলে, ছি, এটা কি রান্না করেছেন, এত নুনে ভর্তি। মুস্কান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলে, এসব কি বলছেন আপনি? পায়েস নোনতা লাগছে মানে? আরিফ রেগে গিয়ে উঠে দাঁড়ায়। এক চামচ পায়েস নিয়ে জোরপূর্বক মুস্কানের মুখে ঢুকিয়ে দিয়ে বলে, নিজে খেয়ে দেখুন কি রান্না করেছেন। পায়েস মুখে দিতেই মুস্কানের বমি পেয়ে যায়। কি নোনতা আর বিশ্রী খেতে। মুস্কান মুখ থেকে পায়েস ফেলে দিয়ে বলে, এটা এমন কিভাবে হলো? রান্না শেষ হবার পর তো আমি আর নকশি আপু টেস্ট করেছিলাম, ঠিকই তো ছিল। তাহলে এখন এমন লাগছে কেন? মুস্কান নকশির দিকে তাকিয়ে বলে, তুমি বলো, তখন সুন্দর ছিল না? হ্যাঁ, তখন তো ঠিকই ছিল। আমিও ভীষণ অবাক হয়েছি এই পায়েসটা খাবার পর। মুস্কান আরিফের দিকে তাকালো, কিছুক্ষণ বিচক্ষণের মতো ভাবতে লাগলো কিছু। আতিকা চৌধুরী বললেন, যা হবার হয়ে গেছে, এখন আর কি করার। আতিফা চল আমরা গিয়ে পায়েস বানিয়ে আনি। আতিকা চৌধুরী ও আতিফা বেগম উঠে চলে যেতেই মুস্কান আরিফকে শোধায়, আপনি পায়েসে নুন মিশিয়েছেন তাই না? মানে এসব কি বলছো তুমি? আমি কেন তোমার রান্না করা পায়েসে নুন মেশাতে যাব? সেটাই তো আমি জানতে চাচ্ছি, সবার সাথে কিসের শত্রুতা আপনার? এভাবে সবার সামনে আমায় অপদস্থ করলেন কেন? আমি কিছু করিনি, বুঝলেন আপনি? চুপ, একদম চুপ। আমি জানি আপনি আমার রান্না নষ্ট করেছেন মিস্টার আরিফ চৌধুরী, আর এর শাস্তি আপনাকে পেতেই হবে। আমি দেব আপনাকে এর শাস্তি। কথাটা বলেই এক জগ পানি এনে আরিফের মাথায় ঢেলে দেয় মুস্কান। আরিফ রাগী দৃষ্টিতে তাকায় মুস্কানের পানে। মুস্কান আরিফের মাথায় ঠান্ডা পানি ঢালার পর আরিফের মাথাও ভীষণ পরিমাণে গরম হয়ে যায়। আরিফ ওর নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, সহসা হাত উঁচু করে মুস্কানের নরম গালে আঘাত করার জন্য। মুস্কান তড়িৎ ভয়ে চোখ বন্ধ করে নেয়। আরিফ থেমে যায়, কঠিন স্বরে বলে, আমার শিক্ষা আজ আমায় আপনার গায়ে হাত তোলা থেকে আটকালো। তবে মনে রাখবেন, পুরোপুরি নিশ্চিন্ত না হয়ে শুধুমাত্র সন্দেহের বেসিসে কারো সাথে এত জঘন্য ব্যবহার করবেন না। সবাই কিন্তু আমার মতো এত মহান নয়। আমার স্থলে অন্য কেউ থাকলে আপনাকে আস্ত রাখতো না। রাগী কণ্ঠে কঠিন বাক্যগুলো উচ্চারণ করেই দুপদাপ পা ফেলে সেখান থেকে প্রস্থান করে আরিফ। মুস্কান হতবাক নয়নে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। মুস্কানের মনের মধ্যে হঠাৎ করে খারাপ লাগা তৈরি করে, যাকে বলে অনুশোচনা। তারও এবার মনে হতে থাকে আরিফ নির্দোষ এবং শুধুই সে তার সাথে এমন করলো। মুস্কান ভাবলো আরিফের কাছে ক্ষমা চাইবে, যেই ভাবা সেই কাজ। আর এক মুহূর্ত নষ্ট না করে মুস্কান দ্রুত হাঁটতে লাগলো আরিফের পেছন পেছন। আরিফ নিজের রুমে পৌঁছে বিরক্তির সাথে আয়নার সামনে তাকায়। তার পুরো শরীর বাজেভাবে ভিজে গেছে। রাগে ফোঁস করে একটা নিঃশ্বাস ত্যাগ করে পরনে থাকা কালো পাঞ্জাবির কয়েকটা বোতাম খোলে। তারপর পাঞ্জাবিটা খুলতে উদ্যত হয়। পাঞ্জাবিটা পুরোপুরি খোলার আগেই মুস্কান কোনরূপ নকনাক ছাড়াই রুমে চলে আসে। রুমে এসে বলতে শুরু করে, শুনুন, আই এম সরি, আসলে আমি। নিজের পুরো কথা শেষ করার আগে আরিফকে এই অবস্থায় দেখে দুহাত দিয়ে চোখ ডেকে ফেলে পিছন ফিরে তাকায় মুস্কান। আরিফ তড়িঘড়ি করে
পাঞ্জাবিটা পুনরায় পরিধান করার চেষ্টা করতে করতে বলে, আপনার মধ্যে যে মিনিমাম ম্যানার্স নেই সেটা বোঝাই যাচ্ছে। এভাবে নক না করে যে কারো রুমে ঢুকতে নেই সেটা জানেন না, নাকি আমাকে খালি গায়ে দেখার খুব শখ ছিল? আরিফের বলা এরূপ কথা মুস্কানকে রাগিয়ে দেয়। মুস্কান দুচোখ পাকিয়ে আঙ্গুল উঁচিয়ে আরিফের দিকে তাকিয়ে বলে, এই যে শুনুন, আমার রুচি এতটাও খারাপ হয়নি যে আপনার ওই পাটকাঠির মতো বডি দেখার জন্য উতলা হয়ে থাকবো। যেই না তার চেহারা, নাম তার পেয়ারা। বলি, ঋত্বিক রোশনকে দেখেছেন? কি সুন্দর বডি তার। আর আপনাকে দেখে তো মনে হয়, থাক আর বললাম না। এমনিতেও এখানে আমি ক্ষমা চাইতে এসেছিলাম। আপনার এইরকম ব্যবহারের জন্য এতগুলো কথা বলে ফেললাম। আরিফের বেশ আত্মসম্মানে লাগলো কথাগুলো। সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। মুস্কানকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলল, আমাকে পাটকাঠি বলার আগে আপনি নিজের দিকে একবার আয়নায় দেখুন। আপনাকে তো ছোটখাটো একটা হাতির বাচ্চা মনে হয়, আর আপনার খাওয়ার যে স্টাইল সেটা তো গতকাল রাতেই দেখেছি। রাক্ষসের মতো গাসান আপনি, সিরিকিউলাস। মুস্কান রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসে আরিফের সামনে। আরিফের হাত টেনে ধরে বলে, কি বললেন আপনি? আমি রাক্ষসের মতো খাই? ভুল কি বলেছি? হাত ছাড়ুন আমার। মুস্কান ছেড়ে দিল আরিফের হাত। এভাবে খাওয়া নিয়ে খোঁটা দেওয়ার তার বেশ খারাপ লাগলো। তাই সে আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যাবার প্রস্তুতি নিল। রুম থেকে বেরিয়ে যাবার আগে একবার পিছন ফিরে দেখে নিল আরিফকে। সে বহু চেষ্টা করেও পাঞ্জাবিটা খুলতে পারছে না। পাঞ্জাবিটা আটকে গেছে বাজেভাবে। মুস্কানের বেশ মায়া হলো আরিফকে এই অবস্থায় দেখে। তাই তো সব দ্বন্দ্ব ভুলে এগিয়ে এলো। আরিফের সামনে যেতে আরিফ বলল, আপনি আবার আমার সামনে কেন এলেন? মুস্কান সে প্রশ্নের উত্তর না দিয়ে আরিফের সম্পূর্ণ অগ্রাহ্য করে তার পাঞ্জাবিটা খুলতে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিল। মুস্কান আরিফের পাঞ্জাবিতে হাত দিতেই সে কপট রাগ দেখিয়ে বলল, কি করছেন আপনি? আমার পাঞ্জাবিতে হাত দিচ্ছেন কেন? আপনার সাহায্যই করছি। আপনার সাহায্য আমার লাগবে না। মুস্কান আরিফের কোনো বারণই শুনল না। এক প্রকার জোরপূর্বকই বল প্রয়োগ করে আরিফের শরীর থেকে পাঞ্জাবিটা খোলার চেষ্টা করতে লাগলো। অবশেষে মুস্কান সফল হলো। আরিফ স্বস্তির নিঃশ্বাস নিল। পাঞ্জাবিটা খোলা হয়ে যেতেই মুস্কান আরিফের থেকে চোখ ফিরিয়ে নিল। অতঃপর বিছানার দিকে তাকাতেই দেখলো কয়েকটা শার্ট বিছানার মাঝে পড়ে আছে। মুস্কান সেখান থেকে কালো রঙের একটা শার্ট তুলে নিয়ে আরিফের দিকে না তাকিয়ে বাড়িয়ে দিল। কোমল স্বরে বলল, এই শার্টটা পরে নিন, আপনাকে ভীষণ মানাবে। বাকি শার্টগুলো আমি গুছিয়ে রাখছি। আরিফ হাত বাড়িয়ে শার্টটা নিতেই মুস্কান বাকি শার্টগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিল। অতঃপর সেগুলো রেখে দিল বিছানার মধ্যেই। আরিফকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে তো আপনার ওয়ার্ড্রোবের চাবি নেই, তাই আপনি এগুলো ভালোভাবে রেখে দিন ওয়ার্ড্রোবে। আমি এখন আসি। মুস্কান ধীর পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে যায়। আরিফ মুস্কানের যাওয়ার পানে তাকিয়ে বলে, এটা ভীষণ অদ্ভুত। এই ভালো তো এই খারাপ। নিজে ভিজিয়ে দিয়ে আবার নিজেই পড়ার জন্য শার্ট চয়েস করে দিল। আতিফা বেগম আতিকা চৌধুরীর সাথে গল্পে মজেছিলেন। গল্প করার এক পর্যায়ে তিনি বললেন, আচ্ছা, তোর ছেলের বউ কই আপা? তাকে তুই একটু ডেকে দে না। আতিকা চৌধুরী মুস্কানকে ডাকতে যাবেন, তার আগেই মুস্কান সেখানে এসে যায়। আতিকা চৌধুরী বলে ওঠেন, ওই তো ডাকার আগে চলে এসেছে। মুস্কান, এসো এদিকে, খালামণি তোমায় কিছু বলবে। মুস্কান কাছে এসে আতিফা বেগমের কাছে বসেন। আতিফা বেগম মুস্কানের কপালে আলতো চুমু খেয়ে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমায়। মুস্কান লাজুক হাসে। আতিফা বেগম আতিকা চৌধুরীর উদ্দেশ্যে বলে, আপা, তুই একটু আমাদের আলাদা করে কথা বলার সুযোগ দিলে ভালো হতো। আতিকা চৌধুরী কোনো আপত্তি না করে সেখান থেকে উঠে যান। তিনি যেতেই আতিফা বেগম বলে ওঠেন, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। এই কথাগুলো না বললে আমি শান্তি পেতাম না। হ্যাঁ বলুন। আমার মেয়ে নকশিকে তো তুমি দেখেছো। হ্যাঁ, খুব মিষ্টি মেয়ে। তুমি হয়তো জানো না, নকশি অনেকদিন থেকে আরিফকে একতরফা ভাবে ভালোবাসে। আতিফা বেগমের কথা শুনে মুস্কানের মুখে অন্ধকার নেমে আসে। আতিফা বলতে থাকেন, জানি কোনো মেয়েরই পক্ষে তার স্বামীকে কেউ পছন্দ করে এটা শুনতে ভালো লাগবে না, তবে আমি তোমার ভালোর জন্য কথাগুলো বলছিলাম। আমি নিজেও এতদিন জানতাম না নকশির মনের কথা।
ও গোপনে ভালোবেসে গেছে আরিফকে। যেদিন তোমাদের বিয়ের কথা আমরা জানতে পারি সেদিন ও কি পাগলামি শুরু করেছিল বলে বোঝাতে পারবো না। জানো, নকশি অনেক ছোট থাকতেই ওর বাবা মারা গেছে। আমি একা হাতে ওকে মানুষ করেছি। ভীষণ আদরের মেয়ে আমার। তাই প্রথম প্রথম আপার উপর, আরিফের উপর এবং বিশেষত তোমার উপর আমার রাগ হয়েছিল, কিন্তু আমি পরবর্তীতে বাস্তবতা মেনে নিই। এই পৃথিবীতে সবকিছু তো আল্লাহর হুকুমেই হয়। তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। মুস্কান হতবাক হয়ে আতিফা বেগমের কথাগুলো শুনতে থাকে। নকশি মেয়েটার প্রথম দেখাতেই তার ভালো লেগেছিল। মেয়েটার ব্যবহার তো কত মিষ্টি, কই তাকে দেখে তো মনে হয়নি এমন কিছু। আতিফা বেগম কথা বলা অব্যাহত রেখেছেন। তিনি বলে চলেছেন, জানো, আমি আজ এখানে আসতেই চাইনি, কারণ নকশির মানসিক অবস্থা ভালো ছিল না। কিন্তু নকশি এখানেই আসার জন্য জোর করে। আমি বারণ করলেও শোনে না। নকশি বলে ও নাকি তোমাকে দেখবে। কোনো মেয়ে আরিফের বউ হয়েছে তাকে ভালো করে পর্যবেক্ষণ করবে। আমি অনেক বোঝালেও বুঝতে চায় না মেয়েটার মানসিক অবস্থার কথা ভেবে আমি ওকে নিয়ে আসি, পাছে আবার না নিজের কোনো ক্ষতি করে দেয় সেই ভয়ে। তবে এখানে আসার আগে আমি ওকে কসম করিয়ে নেই যেন তোমার বা আরিফ কারোর সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করে এবং শান্ত হয়ে থাকে। ও কথা দিয়েছিল কোনো খারাপ ব্যবহার করবে না। তবে আমার মনে হয় কোনো খারাপ ব্যবহার না করলেও সবটা ও এত সহজে মেনে নেয়নি। তাও আমি সন্দেহ করছি পায়েসের লবণ নকশি মিশিয়েছে তোমাকে সবার সামনে ছোট করার জন্য। মুস্কানের চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে ওঠে। মুস্কান থতমত খেয়ে বলে, এটা কিভাবে হতে পারে? নকশি তো নিজেই আমাকে পায়েস রান্না করতে সাহায্য করেছে, তাহলে ও এমন কেন করবে? হিংসা। আমরা নারী জাতি যে বড্ড হিংসুটে হই মুস্কান। আর যখন প্রসঙ্গ নিজের পছন্দের মানুষকে নিয়ে, তখন হিংসাটা একটু বেশি কাজ করে। আর এই হিংসাই আমাদের বিবেককে অন্ধ করে দেয়, আমাদের নিজেদের স্বভাব বিরুদ্ধ অনেক কাজ করতে বাধ্য করে। মুস্কান মন দিয়ে আতিফা বেগমের কথাগুলো শোনেন। সে উপলব্ধি করে উনি ঠিকই বলছেন। মুস্কান বলে, আমি নকশির সাথে কথা বলবো। আগে থেকে এসব ব্যাপারে বোঝাপড়া করা ভালো, না হলে ও আমাকে নিজের শত্রু ভেবে ভবিষ্যতে আরো কোনো ভুল করতে পারে। হ্যাঁ মা, তুমি ওকে বোঝাও। আমি নিজেও ওকে বলবো এই ব্যাপারে। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আপা বা আরিফকে এই ব্যাপারে কিছু বলো না। হাজার হোক আমি মা, তো মা হয়ে নিজের মেয়েকে সবার সামনে ছোট হতে দেখতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না খালা, আমি কাউকে কিচ্ছু বলবো না। আতিফা বেগম স্বস্তি পান। কৃতজ্ঞতার সহিত তাকান মুস্কানের দিকে। নকশি আরিফদের বাড়ির গেস্ট রুমে অবস্থান করছিল। সদ্য হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসেছে। বড্ড ক্লান্ত লাগছে আজ তার। সাথে সাথে বেশ অনুশোচনাতেও ভুগছে। নকশি মনে করে কিভাবে মুস্কানের রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সে পায়েসের লবণ মিশিয়েছিল। তখন হিংসা এবং রাগের বশে এমন করে ফেললেও এখন ভীষণ খারাপ লাগছে তার। তাই নকশি ভাবলো এখান থেকে যাওয়ার আগে মুস্কানের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব, না হলে সে মনেও শান্তি পাবে না। নকশির ভাবনার মাঝেই মুস্কান গেস্ট রুমের দরজা কড়া নেড়ে বলে, আসতে পারি? আসমকা মুস্কানকে দেখে বেশ অবাকই হয় নকশি। সামান্য হেসে বলে, হ্যাঁ ভাবি, এসো। মুস্কান রুমে এসেই নকশির পাশে বসে। নকশির দিকে ভালোভাবে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করে নেয়। অতঃপর বলে, কেন করলে তুমি এমন? কিসের কথা বলছো তুমি ভাবি? পায়েসে নুন মেশালে কেন? নকশির হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। নিজের ভুলের কথা মনে করে কেঁদেই দেয় সে। নকশিকে হঠাৎ এভাবে কাঁদতে দেখে থতমত খেয়ে যায় মুস্কান। নকশির উদ্দেশ্যে বলে, এভাবে কাঁদছো কেন তুমি? আমি তো এখানে তোমাকে শাসাতে আসিনি, জাস্ট তোমার থেকে এটাই জানতে চেয়েছি যে তুমি এমন কেন করলে, কারণ তোমাকে দেখে আমার মোটেও কোনো খারাপ মনে হয়নি। নকশির কান্নার গতি কমে আসে। সে মুস্কানের সামনে হাত জোর করে বলে, তুমি আমায় ক্ষমা করে দিও ভাবি। আমি সত্যি এমন করতে চাইনি। আমি অনেক আগে থেকে আরিফ ভাইকে ভালোবাসি জানো। যখন থেকে ভালোবাসার অনুভূতিটা উপলব্ধি করতে পারি, ঠিক তখন থেকে আমি ওই লোকটাকে নিয়ে স্বপ্ন দেখেছি।
যখন আমি আরিফ ভাইয়ের বিয়ের খবরটা শুনলাম তখন কি পরিমাণ কষ্ট পেয়েছিলাম তুমি ভাবতে পারবে না। মনে হচ্ছিল নিজেকে শেষ করে দেই। মুস্কান আচমকা জড়িয়ে ধরে নকশিকে, নকশির মাথায় হাত বুলিয়ে বলে, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি নকশি। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখা যে সহজ ব্যাপার নয়। আমি নিজেও বুঝি ব্যাপারটা। কথাটা বলেই অতীতে ডুব দেয় মুস্কান। সে তো নিজেও ভালোবেসেছিল একজনকে, নিজের মন প্রাণ সব উজাড় করে, কিন্তু সেই মানুষটা যে এখন অন্য কারো। তার কথা মনে আসতেই মুস্কানের চোখে কাকে কান্না চলে আসে। নকশি মুস্কানকে শোধায়, তুমিও কি কাউকে ভালোবাসতে? বাসতাম, হয়তো এখনো বাসি, কিন্তু তার সাথে আমার মিলন হওয়া সম্ভব নয়, কারণ সে অন্য কাউকে ভালোবাসে আর আমিও এখন বিবাহিতা, তাই সে আমার জন্য নিষিদ্ধ। নকশি বুঝলো সে শুধুই এই মেয়েটার সঙ্গে শত্রুতা করছে, যেখানে এই মেয়েটা নিজে অনেক কষ্টে রয়েছে। নকশি ও আতিফা বেগম একটু আগে বাড়ি ফিরে গেছেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা বিদায় নিয়েছে। এখন বাড়িতে বাহিরের কেউ নেই। ওই ঘুমায় পড়ায় মুস্কান তাকে শুয়ে দিয়েছিল দোলনায়, অতঃপর নিজে ঘুমানোর প্রস্তুতি নিতে যাবে। এমন সময় আরিফের রুমে চলে আসলো। তার হাতে কালো রঙের একটি ডায়েরি। মুস্কানের পাশে এসে দাঁড়িয়ে সে বলল, এই ডায়েরিটা কি আপনার? মুস্কান এক দেখায় চিনতে পারলো এটা তারই। তড়িৎ বেগে ডায়েরিটা নিজের হাতে নিয়ে বলল, হ্যাঁ, এটা আমারই। কোথায় পেয়েছেন এটা? আপনার সৎ বাবা এবং মা এসেছেন, ড্রয়িং রুমে বসে আছেন, তারাই এই ডায়েরিটা দিলেন, সাথে আপনার আরো কিছু জিনিসপত্র। কেন এসছেন ওরা? আমি এক্ষুনি যাচ্ছি ওদের সাথে কথা বলতে। ডায়েরিটা হাতে নিয়ে মুস্কান ছুটতে লাগলো। ড্রয়িং রুমে উপস্থিত হতেই শুনতে পেল তার মা কান্নাকাটি করতে করতে বলছে, আমি মোটেই মুস্কানের বিয়ে দিতে চাইনি, কিন্তু নিজের স্বামীর মুখের উপর কিছু বলতেও পারিনি। মুস্কানের সৎ বাবা বললেন, এসব নাকা কান্না বাদ দাও, আসল কথা বলো। কাল তো মুস্কানের বিয়ের তৃতীয় দিন, তাই নিয়ম অনুসারে ওকে তো আমাদের বাড়িতে যেতে হবে। ওদেরকে নিতেই তো আমরা এলাম। মুস্কান গলা শক্ত করে বলে উঠল, আমি আপনাদের বাড়িতে আর কোনো দিনও পা রাখবো না। ভালো হবে যদি তোমরা সসম্মানে এখান থেকে ফিরে যাও। মুস্কানের মা মরিয়ম উঠে এসে মুস্কানের মাথায় হাত বুলিয়ে রেখে বলল, আমার ভুল বুঝছিস না রে মা, আমার উপর রাগ করে থাকিস না। তুমি কোন মুখে এসব কথা বলছো মা? তোমাকে তো আমার মা বলতেও ইচ্ছে করছে না। আমার মাকে তো আমি সেদিনই হারিয়ে ফেলেছিলাম, যেদিন লোকটার সাথে তোমার বিয়ে হয়। তারপর থেকে তুমি কি মায়ের কোনো দায়িত্ব পালন করেছো? মুখ নামিয়ে নেন মরিয়ম বেগম। ভীষণ লজ্জা পাচ্ছেন তিনি। নিজের ভুলগুলোকে এভাবে চোখের সামনে ধরিয়ে দেওয়ার কারণে আর কিছু বলতে পারলেন না। মুস্কান পুনরায় বলল, যখন তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন তুমি আমার পাশে ছিলে না, তাহলে এখনো তোমাকে আর আমার লাগবে না। পৃথিবীতে কত মেয়েরই তো মা নেই, আমিও না হয় নিজেকে তাদেরই একজন ভেবে নিব। কথাটা বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে আসে মুস্কান। মরিয়ম বেগম মুস্কানের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আপনি কি কাঁদছিলেন?